বিবিএ থার্ড ইয়ার কোস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার ম্যাটেরিয়াল থেকে আজকে 2 নম্বর ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাবো। অঙ্কটা বিগত সালের পরীক্ষায় আসছিল। এ কোম্পানি ফলোস দি ফিফো সিস্টেম টু অ্যাসার্টেইন দি কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুড। একটা কোম্পানি ফলো করে ফিফো সিস্টেম, কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুড মানে কাঁচামাল বিক্রয়ের ক্ষেত্রে ফিফো সিস্টেম মানে কি, আগের মাল আগে সারা। তার আগে 1 নম্বর যে ক্লাসটা নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, ওই ক্লাসে আমি বেসিক সমূহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। ফিফো দ্বারা বোঝায় ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো দ্বারা লাস্ট ইন ফার্স্ট আউট। তারপর আরও 2টা মেথড আছে এবং স্টল লেজার যেভাবে তৈরি করতে হয়। অবশ্যই আগে 1 নম্বর ক্লাস থেকে নেবেন, তারপরে 2 নম্বর ক্লাস। প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক, একেবারে ফুল স্ক্রিন করে দেখলে সবাই উপকৃত হবেন, বুঝতেও পারবেন। The following particulars are available in respect of a raw material during the month of June. জুন মাসের তথ্যগুলো নিচে দেওয়া আছে কাঁচামালের, যেখানে জুন মাসের 1 তারিখে বলা হয়েছে ব্যালেন্স 1600 ইউনিট, এট দ্য রেট টাকা 6 টাকা 50 পয়সা। এই কোম্পানির ব্যালেন্সে আসছে 1600 ইউনিট, প্রতি ইউনিটের ব্যয় হলো 650 টাকা করে রেট প্রতি ইউনিটের। পারচেজ ডিউরিং দি মান্থ, এই মাসে যেই পরিমাণ ক্রয় সমূহ করা হয়েছে, জুনের 7 তারিখে ক্রয় করা হয়েছে 1200 ইউনিট, প্রতি ইউনিট 6 টাকা 80 পয়সা করে। জুনের 16 তারিখে আবার ক্রয় করা হয়েছে 1000 ইউনিট 7 টাকা 20 পয়সা করে। জুনের 21 তারিখে আবার ক্রয় করা হয়েছে 1200 ইউনিট 6 টাকা 90 পয়সা করে। এখন পর্যন্ত আমি যে তথ্যগুলো পেয়েছি, এখানে শুধুমাত্র জুন মাসের 1 তারিখের ব্যালেন্সটা পেয়েছি, আর কি পরিমাণ কাঁচামাল ক্রয় করা হয়েছে এটা পেয়েছি, কিন্তু কি পরিমাণ সরবরাহ করা হয়েছে অথবা ইস্যু করা হয়েছে অথবা বিক্রয় করা হয়েছে এখন পর্যন্ত তথ্যটা আমি পাই নাই। এখন পরবর্তী তথ্যটা পড়ব, দেখা যাক ওইখানে কি আছে। The same quantity of raw material was issued at the end of each week. প্রতি সপ্তাহের শেষে সম পরিমাণ কাঁচামাল ইস্যু হয়ে থাকে প্রতি সপ্তাহের শেষে। তার মানে প্রতি সপ্তাহের শেষে বলতে আজকে যদি আমি কাঁচামালটা ইস্যু করি তাহলে আরও 1 সপ্তাহ পরে, 7 দিন পর পর এরকমই। ওকে, আবার সম পরিমাণ, তার মানে বোঝা গেল যে আজকে যদি আমি 500 ইউনিট ইস্যু করি, তার মানে আগামী সপ্তাহে আরও 500 ইউনিট সম পরিমাণ হবে। দি ফার্স্ট ইস্যু ডিউরিং দি মান্থ ওয়াজ মেড অন 3rd জুন, এবং প্রথম যে ইস্যুটা এটা জুন মাসের 3 তারিখে হয়েছে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, প্রথম ইস্যু যদি জুন মাসের 3 তারিখে হয়ে থাকে, তাহলে পরবর্তী ইস্যু কত তারিখে হয়েছে? নিশ্চয়ই ওই 3 তারিখের সাথে আরও 7 দিন যোগ করে 10 তারিখ, 10 তারিখের সাথে আরও 7 দিন যোগ করে 17 তারিখ, 17 তারিখের সাথে আরও 7 দিন যোগ করে কত হবে? 24 তারিখ। এইরকম 7 দিন পর পর ইস্যু হয়েছে। দিস স্টক অন হ্যান্ড এট দ্য এন্ড অফ মান্থ 1000 ইউনিট। মাসের শেষে দেখা গেল কাঁচামালের মজুদটা আছে 1000 ইউনিট। দেয়ার ওয়াজ নো লস অফ স্টক, স্টকের মধ্যে কোনো ঘাটতি নেই। রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার দ্য স্টোর লেজার অ্যাকাউন্ট, স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করো। প্রশ্ন হলো কোন পদ্ধতিতে করব? এটা উত্তর কি তোমরা বলতে পারবে? যেহেতু বলাই আছে ফিফো সিস্টেম, তাহলে ফিফো পদ্ধতিতেই করবেন। ওকে, এখন দেখা যাক যে তথ্যগুলো আমাকে এখানে দিয়েছে। সমপরিমাণ কাঁচামাল ইস্যু হয় প্রতি সপ্তাহের শেষে। জুন মাসের 3 তারিখে আবার ইস্যু করা হয়েছে প্রথম। আবার দেখা গেল মাসের শেষে মজুদ আছে 1000 ইউনিট। এখন কি পরিমাণ কাঁচামাল ইস্যু করা হয়েছে, কি পরিমাণ ইস্যু করা হয়েছে এটা আমরা এখনই চাইলে হিসাবটা বাইর করতে পারি। কিভাবে? আমার কাঁচামাল কি পরিমাণ থাকার কথা, যেমন প্রথমেই আছে 1600 ইউনিট। ওকে, আমি আরও 7 তারিখে, 16 তারিখে, 21 তারিখে 1200, 1000, 1200 ক্রয় করে নিয়েছিলাম। তাহলে 1600, 1200, 1000, 1200 এই 4টা যোগ করলে কত হবে? 1000, 1200, 2400 আর
1000, এখানে হবে 3400 আর 1600, 5000 হয়। ওকে, ব্যালেন্সে আছে 1600, নতুন করে আরও ক্রয় করেছি আমি 3400 ইউনিট, টোটাল হলো 5000 ইউনিট। যেহেতু আমাকে তথ্যটা বলে দিছে 1000 ইউনিট মজুদ আছে, সমাপনী মজুদ, তাহলে বাকি 4000 ইউনিট কোথায় গেল? নিশ্চয়ই এটা ইস্যু হয়ে গেছে। ব্যালেন্সে আছে 1600, নতুন করে আমি আরও ক্রয় করেছি 1200, 1000, 1200, টোটাল হলো 5000। তো 5000 ইউনিটের মধ্য থেকে যদি মাসের শেষে 1000 ইউনিট থাকে, তো পরবর্তী 4000 ইউনিট কোথায় গেল? ইস্যু হয়ে গেছে, বিক্রয় হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা ওয়ার্কিং করে নিতে পারি। টোটাল অ্যাভাইলেবল মেটেরিয়াল এমনিতে আছে 1600, নতুন করে আরও ক্রয় করেছি এই তিনটা, টোটাল যোগ করলে 5000, মাসের শেষে আছে 1000। তাহলে ইস্যু হয়েছে কত? 5000 থেকে 1000 বাদ দিলে বাকি 4000 ইউনিট ইস্যু হয়েছে। এখন প্রথম ইস্যু হয়েছে জুন মাসের 3 তারিখে, তাহলে ইস্যু ডেট প্রথমে জুনের 3 তারিখে, তাহলে পরবর্তী হবে জুনের 10 তারিখে। 3-এর সাথে আরও 7 যোগ করে, কারণ প্রতি সপ্তাহের শেষে কিন্তু ইস্যুটা হয়। পরের ইস্যু 10/7 17 তারিখে, পরের ইস্যু 17/7 24 তারিখে। তাহলে পরের ইস্যু কি 24/7 31 তারিখে হবে? না, জুন মাসে এমনিতে 30 তারিখে হয়ে থাকে। জুন মাস হয় 30 তারিখে, 31 তারিখে হয় না, সুতরাং আর তারিখ বাড়ানো যাবে না। অতএব কতবার ইস্যু হবে মাসের ভিতরে? থার্ড, 1টা 2টা 3টা 4টা, তো টোটাল ইস্যু হলো 4 টাইমস, 4বার। যেহেতু তোমাকে বলা হয়েছে সমপরিমাণ কাঁচামাল ইস্যু করা হয়, অতএব ইস্যুকৃত কাঁচামাল 4000কে তুমি 4বার ইস্যু করেছো, 4 দ্বারা ভাগ করলে প্রতিবারে কি পরিমাণ ইস্যু করেছো উত্তরে পেয়ে যাবে। ইস্যু এইচ উইক 4000/4, তার মানে তুমি প্রতিবার 1000 ইউনিট করে ইস্যু করেছো। কোম্পানিটা ধরে নিলাম তোমার, প্রতিবারে 1000 ইউনিট করে ইস্যু করেছো। বিষয়টা কি ক্লিয়ার? এখন অঙ্কের মধ্যে লেখার সময় ধারাবাহিক তারিখ অনুযায়ী আনতে হবে। যেমন 1 তারিখ, তারপরে আসছে জুনের 3 তারিখ ইস্যু মানে এই সমপরিমাণ 1000 করে। 3 তারিখ পরে আমি যাব 7 তারিখের ক্রয়ে, 7 তারিখ পরে আমি যাব 10 তারিখে, তারপর 16 তারিখে, তারপর 17 তারিখে, তারপর 21 তারিখে, তারপর 24 তারিখে। ওই ধারাবাহিকতায় ফিফো পদ্ধতিতে অঙ্কের সমাধানটা এখন আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে ম্যাটেরিয়াল, বিন নাম্বার, লোকেশন উপরে এই টেবিলটার উপরে নামগুলো লিখে নিতে পারো। ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল নামগুলো লিখে নিতে পারো। স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড, রিসিভড, ইস্যু, ব্যালেন্স, ডেট, ইউনিট, রেট, অ্যামাউন্ট অথবা টোটাল অথবা কোয়ান্টিটি এখানে লিখে নিতে পারো। একবার এক একটা দেওয়া, যে কোনোটা দিতে পারেন, অসুবিধা নেই। নাম্বার 1 আছে ব্যালেন্স 1600 ইউনিট, 6 টাকা 50 পয়সা করে। জুনের 1 তারিখে ব্যালেন্স 1600 ইউনিট, 6 টাকা 50, 2টা গুণ করলে অ্যামাউন্ট টোটাল হবে 10,400। এখন 3 তারিখ পরে আমি যাব, 1 তারিখ পরে আমি যাব 3 তারিখে। তো 3 তারিখে তো ইস্যু 1000 ইউনিট, অতএব জুনের 3 তারিখ আমার ব্যালেন্সে আছে 1600 ইউনিট, তার মধ্য থেকে 1000 ইউনিট আমি ইস্যু করে দিলাম। আর যেটা ইস্যু করব 6 টাকা 50 পয়সা রেটের, 1000 আর 6 টাকা 50 গুণ করলে 6500। 1600 থেকে 1000 মাইনাস করলে 600 বাকি থাকবে, 6 টাকা 50 পয়সা রেটের। সবসময় ইউনিট আর রেট গুণ করবেন, তখন অ্যামাউন্টের টাকাটা পেয়ে যাবেন। 3 তারিখ পরে 7 তারিখ 1200 ইউনিট, 6 টাকা 80 পয়সা করে। তো এটা তো ক্রয়। আগের ক্লাসে নিশ্চয়ই তোমরা দেখেছো ক্রয় থাকলে বা রিসিপ্ট থাকলে আগের যে ব্যালেন্স 600 ইউনিট, 6 টাকা 50, 3900, ওইটা ব্যালেন্সটা আগে নামিয়ে নিতে হবে। তারপর নতুন করে যেটা রিসিপ্ট 1200 ইউনিট, 6 টাকা 80, 2টা গুণ করে 8160, ওইটা আমরা এইখানে নিয়ে আসবো। 7 তারিখ পরে তো 16 তারিখ হবে না, 10 তারিখ আছে, ইস্যুড হবে 1000 করেই সবসময়। অতএব এটা যেহেতু ফিফো, আগের যে মাল 600 ইউনিট ওইটাই আগে ইস্যু করব। 1000 ইস্যু করার জন্য আরও 400 ইউনিটের প্রয়োজন, তখন 1200 থেকে আরও 400 ইউনিট। আর এটা রেট হলো 6 টাকা 80 পয়সা করে, টোটাল তো গুণ করে বসিয়ে দিবেন। 1200 থেকে 400 ইউনিট ইস্যু করে দিলে 1200 থেকে এখানে 800 ইউনিট, 6 টাকা 80 পয়সা রেটের 5440 টাকার থাকে। এটা কি বুঝতে পেরেছেন?
কত তারিখে ছিলাম? 10 তারিখে। এখন 16 তারিখে 1000 ইউনিট ক্রয় করা হয়েছে 7 টাকা 20। ক্রয় করা হয়েছে, তুমি আগের 800 টাকা 800 ইউনিটের যে ব্যালেন্সটা যেরকম আছে ঠিক সেই রকম নামিয়ে দাও। তারপর 16 তারিখে রিসিপ্ট যেটা ক্রয় করেছো ওইটা সুন্দরভাবে এখানে বসিয়ে দাও। নতুন করে যেটা ক্রয় করেছো, এটা তো বুঝতে পারতেছো। তারপরে 17 তারিখ ইস্যু আছে 1000, আগের যে 800 ইউনিট ওইটাকে ইস্যু করো। আরও 200 ইউনিট প্রয়োজন, 1000 থেকে নিয়ে আসো। 200 ইউনিট 7 টাকা 20 পয়সা রেটের 1440 টাকাই হবে। 1000-এ এখন থাকবে 800 ইউনিট 7 টাকা 20, 5760 টাকা। তারপর জুন মাসের 16 তারিখে 17 তারিখে ছিলাম, এখন 21 তারিখে 1200 ইউনিট ক্রয় করেছো। ওকে, আগের যে 800 ইউনিটের ব্যালেন্সটা নামিয়ে নাও। নতুন করে যেটা ক্রয় করেছো এটা রিসিপ্টের করে বসানোর পর এটা এইখানে নিয়ে আসো। আগে 1 নম্বর ক্লাস দেখবেন, তারপরে এই ক্লাসটা, না হলে এটা বুঝবেন না। আমি 1 নম্বর ক্লাসে এটা আলোচনা করেছি। 21 তারিখ পরে 24 তারিখ ইস্যু 1000। এখন প্রথম 800 আছে, 800 ইস্যু করার পর 1200 থেকে 200 ইউনিট 6 টাকা 90 পয়সা রেটের ইস্যু করে দিলাম। এখন 1200 থেকে 200 বাদ দিলে 1000 ইউনিট 6 টাকা 90 পয়সা, 900 টাকার এটা বাকি আছে। অঙ্কটার সাথেও মিলে যাবে, কারণ এখানে বলা আছে মাসের শেষে মজুদ আছে 1000 ইউনিট। আমাদের অঙ্কের মধ্যেও সমাপনী মজুদ 1000 ইউনিট পাওয়া যাবে। এই অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বর 2 নম্বর ক্লাস ভালোভাবে দেখে নাও। তারপর অন্যান্য যে নিয়মের অঙ্ক এগুলো তোমাদের শিখতে হবে অবশ্যই, পরীক্ষায় আসুক আর নাই আসুক এটা শিখতে হবে। ওয়েটেড এভারেজ মেথড আর সিম্পল এভারেজ মেথড, ওই দুইটা নিয়মের অঙ্ক আমি পরবর্তী ক্লাসগুলোতে বুঝিয়ে দিচ্ছি। তারপরে এই যে আরেকটা ফরম্যাট এটার কথা বলেছিলাম, এই নিয়মের অঙ্কের সমাধান তোমাদের শিখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। ধন্যবাদ এই ক্লাসটা দেখার জন্য।